হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। হ্যাঁ ফ্রেন্ডস, তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো 2025-এ উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, আজকের তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, তোমরা যারা আর্টস নিয়ে পড়ছো এবং তোমাদের গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট হিস্ট্রি। আজকের আমি পাঠাচ্ছি তোমাদের হিস্ট্রি 2025 এইচএস 2025 হিস্ট্রি সাজেশন এসএ কিউ লাস্ট মিনিট চ্যাপ্টার 2, 3, 4 2, 3, 4 এই তিনটি চ্যাপ্টার থেকে আমি আজকে তোমাদের লাস্ট মিনিট এসএ কিউ সাজেশনটি তোমাদের পাঠাচ্ছি। আমি পূর্বে তোমাদের অধ্যায় ভিত্তিক যে সাজেশনগুলো পাঠিয়েছিলাম সেগুলো তো আছেই, এবং 2-1টি কেটে গিয়েছে এবং 2-1টি নতুন প্রশ্ন তার মধ্যে ঢুকেছে। দেখা যাক কি কি প্রশ্ন বেরিয়েছে এবং কি কি প্রশ্ন তোমাদের মধ্যে ওই চ্যাপ্টারগুলোর মধ্যে আমি যোগ করেছি। আমার মনে হয়েছে এই প্রশ্নগুলিও ইম্পর্টেন্ট টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র দেখার পর এবং টেস্ট পেপার দেখার পর। বন্ধুরা, আজকে তোমরা যারা ইতিহাস তোমাদের যাদের আছে, তোমাদের কাছে একটি ইম্পর্টেন্ট প্রশ্ন চ্যাপ্টার 2, 3 থেকে এসএ কিউ লাস্ট মিনিট সাজেশন। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা দেখে নিই। আমি প্রথম দুটি থেকে তিনটি স্টেপে তোমাদের আমি দেখাচ্ছি। আমি প্রথম স্টেপে অর্থাৎ প্রথম পর্যায়ে ইম্পর্টেন্ট প্রশ্নগুলি সামনে রেখে তোমাদের কাছে আমি আজকের উপস্থাপন করছি। এই প্রশ্নগুলি তিনটি চ্যাপ্টার থেকে পরপর ইম্পর্টেন্ট প্রশ্নগুলি তোমাদের কাছে রেখেছি, সেগুলো প্রথমে দেখে নেবে এবং তারপরে দ্বিতীয়বারের প্রশ্নগুলো দেখে নেবে এবং সবশেষে তৃতীয়বারের প্রশ্নগুলি তোমরা দেখে নেবে। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। বন্ধুরা, তার আগে বলি, তোমরা যারা সাবস্ক্রাইব করোনি এখনো পর্যন্ত ভাবছো, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিংক বেশি করে শেয়ার করো, তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নিই। প্রথম প্রশ্ন আমি তোমাদের রেখেছি 2 নম্বর চ্যাপ্টার থেকে। আমি চ্যাপ্টার ওয়াইজ বলতে গেলে হয়ে ওঠে না, আরো খুঁটিয়ে খাটিয়ে বলতে গেলে অনেকটা লং ভিডিও হয়ে যাবে। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। দূরপ্রাচ্য বলতে কি বুঝো? এশিয়া মহাদেশে চীন ও জাপান এই দুই রাষ্ট্রের অঞ্চল সমূহকে মূলত দূরপ্রাচ্য বলে। তারপরে দেখো, বুলের নির্দেশনামাটি কি? 16শো শতক থেকে সামুদ্রিক অভিযানের প্রথম দিকে স্পেন ও পর্তুগাল এগিয়ে যায়। তারা বেশিরভাগ জায়গায় নিজেদের উপনিবেশ গড়ে তুলতে শুরু করে এবং উপনিবেশ দখলকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ শুরু হয়ে যায়। এটা হবে তা মেটানোর লক্ষ্যে পোপ ষষ্ঠ আলেকজান্ডার নিজের মুদ্রা আঁকা এক নির্দেশনামা জারি করেন, যা বুলের নির্দেশনামা নামে পরিচিত। আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলে কেন? 19 শতকের মধ্যভাগ পর্যন্ত ইউরোপবাসীর কাছে প্রায় সমগ্র আফ্রিকাই অজানা এবং অনাবিষ্কৃত ছিল, তাই আফ্রিকাকে অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হতো। কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল? ইউরোপীয় দেশগুলির মধ্যে পর্তুগাল প্রথম চীন দেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলেন। কত সালে আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়? 1776 খ্রিস্টাব্দের 9 সেপ্টেম্বর আমেরিকা যুক্তরাষ্ট্র গঠিত হয়। সাম্রাজ্যবাদ বিষয়ে জে এ হবসনের মূল বক্তব্য কি ছিল? সাম্রাজ্যবাদ বিষয়ে হবসনের মূল বক্তব্য ছিল শিল্পের জন্য কাঁচামাল সংগ্রহ, নতুন ক্ষেত্রে মূলধন বিনিয়োগ এবং শিল্প পণ্য বিক্রির মাধ্যমে বিপুল মুনাফা অর্জন ও উপনিবেশ প্রতিষ্ঠা করা। ওয়েলথ অফ নেশনস গ্রন্থটিকে রচনা করেন অ্যাডাম স্মিথ। ওয়েলথ অফ নেশনস গ্রন্থ রচনা করেন। পরের প্রশ্ন, উন্মুক্ত দ্বার নীতি কি এবং এর প্রবক্তাকে? চীনে বাণিজ্যিক আধিপত্য গড়ে তোলার লক্ষ্যে মার্কিন বিদেশ সচিব জন হে 1899 খ্রিস্টাব্দে উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন। এই নীতিতে বলা হয় যে চীন সমস্ত দেশের কাছেই সমান, তাই সমস্ত বৈদেশিক রাষ্ট্র সমান বাণিজ্যিক অধিকার ভোগ করবে এবং সমস্ত দেশের একটি নির্দিষ্ট হারে পোত ও বাণিজ্য শুল্ক ধার্য হবে। মুক্তদ্বার নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ কে বলেছেন? জওহরলাল নেহেরু বলেছেন মুক্তদ্বার নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ। সর্বশেষ চার্টার আইন বা সনদ আইন কবে প্রতিষ্ঠিত হয়? 1853 খ্রিস্টাব্দে সনদ আইন প্রবর্তিত হয়। তারপরে প্রশ্নটি দেখো, কোন ভূমি বন্দোবস্ত ব্যবস্থায় জমিদাররা জমির উপর মালিকানা সত্ত্ব পেয়েছিলেন? চিরস্থায়ী বন্দোবস্ত ব্যবস্থায়। ভারতের রেলপথের সূচনা হয় কবে? ভারতের রেলপথের সূচনা হয় 1853 খ্রিস্টাব্দে। তারপরে প্রশ্ন, নানকিং এর সন্ধির দুটি শর্ত উল্লেখ করো। 1842 খ্রিস্টাব্দের 29 আগস্ট স্বাক্ষরিত হয়েছিল নানকিং এর সন্ধি। এই সন্ধির দুটি শর্ত হলো, চীন হংকং বন্দরটি ইংল্যান্ডকে ছেড়ে দেবে এবং ক্যান্টন, অ্যাময়, সাংহাই বন্দর বিদেশিদের কাছে খুলে দিতে বাধ্য হবে। টাইপিং কথার অর্থ কি? টাইপিং কথার অর্থ হলো মহান শান্তি। টাইপিং বিদ্রোহ কবে ও কেন হয়? 1850 খ্রিস্টাব্দে চীনে মাঞ্চু সরকারের অপশাসন ও দুর্নীতির কারণে টাইপিং বিদ্রোহ হয়।
পরের প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন, গ্যারান্টি ব্যবস্থা কাকে বলে? ভারতে রেলপথ নির্মাণের উদ্দেশ্যে ব্রিটিশ কোম্পানিগুলিকে উৎসাহ প্রদানের সঙ্গে সঙ্গে বিনামূল্যে জমিদান, বার্ষিক বিনিয়োগের উপর সুদ প্রদান প্রভৃতি বিষয়ে প্রতিশ্রুতি দেয়। এটি গ্যারান্টি ব্যবস্থা নামে পরিচিত। পরের প্রশ্ন দেখো, এজেন্সি ব্যবস্থা কাকে বলে? এজেন্সি ব্যবস্থা কাকে বলে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার বিভিন্ন কর্মচারীকে এজেন্ট হিসাবে নিয়োগ করে 1753 খ্রিস্টাব্দ থেকে 1775 খ্রিস্টাব্দ পর্যন্ত তাদের মাধ্যমে পণ্য সামগ্রী ক্রয় করত। এটি এজেন্সি ব্যবস্থা নামে পরিচিত। ক্যান্টন বাণিজ্য কাকে বলে? 18 শতকের মধ্যভাগ থেকে ক্যান্টন বন্দরের মাধ্যমে বিদেশিদের সঙ্গে চীনের যে বাণিজ্যিক সম্পর্ক গড়ে উঠেছিল তাকে ক্যান্টন বাণিজ্য বলা হয়। অন্ধকূপ হত্যা কি? হলওয়েল নামক এক জনৈক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন যে 1756 খ্রিস্টাব্দে সিরাজ উদ্দৌলা কলকাতা আক্রমণের পরে তার নির্দেশে 146 জন ইংরেজ সৈন্যকে 18 ফুট লম্বা এবং 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি ছোট্ট ঘরে আটক করে রাখার পর 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। এই ঘটনা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন জেমস উইলিয়াম কোলভিল। কবে এবং কেন স্যাডলার কমিশন গঠিত হয়? ভারতে পাশ্চাত্য শিক্ষার পরিকল্পনা রূপায়ণের লক্ষ্যে ব্রিটিশ সরকার 1917 খ্রিস্টাব্দে স্যাডলার কমিশন গঠন করেন। কেরালায় কে অস্পৃশ্যতার বিরুদ্ধে শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন? শ্রী নারায়ণ গুরু অস্পৃশ্যতার বিরুদ্ধে কেরালায় এক শক্তিশালী আন্দোলন গড়ে তুলেছিলেন। চুক্তিবদ্ধ শ্রমিক কাদের বলে? কোনো নিয়োগকর্তার অধীনে নির্দিষ্ট বেতনের বিনিময়ে নির্দিষ্ট সময় কাজ করার চুক্তিতে আবদ্ধ শ্রমিক দলকে চুক্তিবদ্ধ শ্রমিক বলে। ভারত ও চীনের মধ্যে 19 শতকে অনেক চুক্তিবদ্ধ শ্রমিক বিদেশে কাজ করতে যায়। সাউকার কাদের বলা হতো? দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সিতে সুদখোর মহাজন শ্রেণী সাউকার নামে পরিচিত ছিল। আলেকজান্ডার ডাফ কে ছিলেন? আলেকজান্ডার ডাফ ছিলেন একজন স্কটিশ মিশনারি। তিনি ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটাতে উদ্যোগ নেন এবং কলকাতায় স্কটিশ চার্চ কলেজে স্থাপন করেন। উডের ডেসপ্যাচ কি বা চার্লস উড কে ছিলেন? ভারতের ব্রিটিশ সরকারের বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি ছিলেন চার্লস উড। তিনি 1854 খ্রিস্টাব্দে শিক্ষা সংক্রান্ত এক নির্দেশনামা প্রকাশ করেন যার উপর ভিত্তি করে আধুনিক ভারতের শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে। এই শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম লেখো। স্বামী বিবেকানন্দের লেখা দুটি গ্রন্থের নাম হলো বর্তমান ভারত ও পরিব্রাজক। কে কবে কাদের কাছে 21 দফা দাবি পেশ করে? 1915 খ্রিস্টাব্দে 18 জানুয়ারি জাপান চীনের কাছে 21 দফা দাবি পেশ করে। কোন গভর্নর জেনারেল অ্যাংলিসিস্ট ওরিয়েন্টালিস্ট বিতর্ক এর অবসান ঘটান? গভর্নর জেনারেল উইলিয়াম বেন্টিং ইংরেজি শিক্ষার প্রসারকে কেন্দ্র করে পাশ্চাত্যবাদী ও প্রাচ্যবাদীদের মধ্যেকার বিতর্কের অবসান ঘটান। আলীনগরের সন্ধি কাদের মধ্যে কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? 1757 খ্রিস্টাব্দে ইংরেজ কোম্পানি ও নবাবের অর্থাৎ বাংলার সিরাজ উদ্দৌলার মধ্যে স্বাক্ষরিত হয়। পলাশী লুণ্ঠন বলতে কি বোঝো? পলাশী যুদ্ধের পর ইংরেজ কোম্পানি ও তার কর্মচারীরা ব্যক্তিগতভাবে যে বিপুল অর্থ ও সম্পদ বাংলা তথা বাংলার নবাবের কাছ থেকে লুট করে সেই অর্থনৈতিক লুণ্ঠনকেই ঐতিহাসিক ব্রুকস অ্যাডামস পলাশীর লুণ্ঠন বলে অভিহিত করেছেন। কোন আইন দ্বারা কবে কলকাতার সুপ্রিম কোর্ট স্থাপিত হয়? 1774 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট দ্বারা কোম্পানির সুপ্রিম কোর্ট স্থাপিত হয়। কোন দুটি স্থানের মধ্যে ভারতে প্রথম রেলপথ স্থাপিত হয়? ভারতে বোম্বাই থেকে থানে পর্যন্ত প্রথম রেলপথ স্থাপিত হয়। 1813 খ্রিস্টাব্দে সনদ আইনের গুরুত্ব কি ছিল? 1813 খ্রিস্টাব্দে সনদ আইন ছিল বেশ স্মরণীয়, কারণ এই বছরে ঘোষিত সনদ আইনে ভারতবর্ষ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকারের অবসান হয়। নজরানা পদ্ধতি বলতে কি বোঝো? কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে প্রথমে তাকে চীন সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের নিদর্শন স্বরূপ উপঢৌকন দিতে হতো। এটি নজরানা পদ্ধতি নামে পরিচিত। কে কবে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটান? ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসনের অবসান ঘটান। কে কবে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন? ভারতের বড়লাট লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। সম্পদের বহির্গমন বলতে কি বোঝো? পলাশীর যুদ্ধ জয়ের পর কোম্পানি বাংলা ও ভারতের অন্যান্য প্রান্ত থেকে বিপুল পরিমাণ অর্থ, বিভিন্ন পণ্য, উৎপাদিত দ্রব্য ইংল্যান্ডে চালান করেছিল। এই ঘটনায় ঐতিহাসিক সমালোচকদের মতে সম্পদের বহির্গমন বলে থাকেন। 1612 খ্রিস্টাব্দে ভারতের কোথায় প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয়? ভারতের পশ্চিম উপকূলে সুরাট বাণিজ্য বন্দরে প্রথম ইংরেজ বাণিজ্য কেন্দ্র স্থাপিত হয় 1612 খ্রিস্টাব্দে। ভাস্কো দা গামা কত খ্রিস্টাব্দে ভারতে আসেন? 1498 খ্রিস্টাব্দে পর্তুগিজ নাবিক ভাস্কো দা গামা ভারতের পশ্চিম উপকূলের কালিকট বন্দরে আসেন। মুক্তদার নীতি কে ঘোষণা করেন? মার্কিন পররাষ্ট্র সচিব জন হে মুক্তদার নীতি ঘোষণা করেন। হিল ফার্ডিং এর লেখা বইটির নাম লেখো। হিল ফার্ডিং এর লেখা বইটির নাম হলো ফাইন্যান্স ক্যাপিটাল। ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন? ক্যাপ্টেন কুক অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, হাওয়াই দ্বীপপুঞ্জ প্রভৃতি দেশ আবিষ্কার করেন। শিল্প বিপ্লব সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল? শিল্প বিপ্লব সর্বপ্রথম ইংল্যান্ডে শুরু হয়েছিল। উপনিবেশবাদ বলতে কি বোঝো?
কোনো অঞ্চলের অধিবাসীদের উপর সাম্রাজ্যবাদী নীতি অনুসরণকারী অন্য কোনো সার্বভৌম শক্তির শাসন প্রতিষ্ঠা করাই হলো উপনিবেশবাদ। 3 আইন কি? ব্রিটিশ সরকার ভারতে বহু বিবাহ, বাল্য বিবাহ নিষিদ্ধ করা এবং অসবর্ণে বিবাহ করার স্বীকৃতি দিয়ে একটি আইন পাশ করে, যা 3 আইন নামে পরিচিত। পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট নামে কারা পরিচিত ছিল? ভারতে ব্রিটিশ শাসনকালে যে সকল ইংরেজ কর্মচারীগণ ভারতে পাশ্চাত্য রীতিতে শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন তাদের পাশ্চাত্যবাদী বা অ্যাংলিসিস্ট বলা হতো। আলেকজান্ডার ডাফ মেগলে পাশ্চাত্যবাদী ছিলেন। কে কবে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন? 1857 খ্রিস্টাব্দে 7 এপ্রিল মহারাষ্ট্রের অন্যতম সমাজ সংস্কারক স্বামী দয়ানন্দ সরস্বতী বোম্বাইতে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। কে কবে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন? 1867 খ্রিস্টাব্দে মহারাষ্ট্রের সমাজ সংস্কারক আত্মারাম পান্ডুরঙ্গ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। দ্য হোয়াইট ম্যানস বার্ডেন কবিতাটি কার লেখা? রুডিয়ার্ড কিপলিং এর লেখা। জাতি ও জাতি বৈষম্য ধারণাটি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিল? জাতি ও জাতি বৈষম্য ধারণাটি পশ্চিমী উন্নত শ্বেতাঙ্গ জাতিগুলির দ্বারা এশিয়া ও আফ্রিকার পশ্চাৎপদ জাতি অধ্যুষিত দেশগুলিতে উপনিবেশ প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিল। কোন চার্টার আইনে ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার বন্ধ হয়ে যায়? 1813 খ্রিস্টাব্দের চার্টার আইনে কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথমে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল? পর্তুগাল প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলেছিল। হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন কোন সালে প্রতিষ্ঠিত হয়? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহায়তায় বড়লাট লর্ড ডালহৌসি 1856 খ্রিস্টাব্দে 25 জুলাই হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন পাস করেন। কে কবে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন এবং এই সমাজের মুখপত্রের নাম কি ছিল? মহারাষ্ট্রের সমাজ সংস্কারক জ্যোতিবা ফুলে 1873 খ্রিস্টাব্দের সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন। এই সমাজের মুখপত্রের নাম ছিল দীন ও মিত্র। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কত খ্রিস্টাব্দে কোন বড়লাট পাস করেন? 1878 খ্রিস্টাব্দে বড়লাট লর্ড লিটন দেশীয় ভাষায় সংবাদপত্র আইন পাস করেন। ভারতের সুপ্রিম কোর্টের প্রথম বিচারপতি কে ছিলেন? ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। ঔপনিবেশিক ভারতের নিরিখে আইনের শাসন বলতে কি বোঝো? ব্রিটিশ শাসকেরা ঔপনিবেশিক ভারতে আইনের শাসন এর ধারণা প্রবর্তন করেন। এর অর্থ ছিল ব্রিটিশ প্রশাসন আইন মেনে শাসন পরিচালনা করবে। ভারতবর্ষে আমলাতন্ত্রের জনককে? লর্ড কর্নওয়ালিস। বাণিজ্যিক পুঁজি বা বাণিজ্যিক মূলধন কি? যে পুঁজি উৎপাদনের পরিবর্তে কেবলমাত্র ব্যবসা বাণিজ্য চালানোর জন্য ব্যবহার করা হয় তাকে বাণিজ্যিক পুঁজি বা মূলধন বলে। অতিরিক্ত মুনাফা থাকে এই ধরনের পুঁজির বৃদ্ধি হয়। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? কোনো রাষ্ট্র বা জাতির ওপর অন্য কোনো শক্তিশালী রাষ্ট্রের অর্থনৈতিক বা রাজনৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাই করা হলো সাম্রাজ্যবাদ। ভারতের কোন কোন স্থানে পর্তুগিজ বাণিজ্য কুঠি ছিল? ভারতের বোম্বাই, কোচিন, বেসিন, হুগলি, সলসেট ইত্যাদি স্থানে পর্তুগিজরা বাণিজ্য কুঠি স্থাপন করেছিল। দলিত কাদের বলা হয়? ভারতে ব্রাহ্মণ সহ উচ্চবর্ণের ব্যক্তিদের শোষণে শোষিত মাহার, চামার, নাদার, হরিজন, নমশূদ্র, ইজাভা প্রভৃতি নিম্নবর্গের লোকেরা দলিত নামে পরিচিত ছিল। সান ইয়াতসেন প্রস্তাবিত 3টি নীতি কি কি ছিল? 1898 খ্রিস্টাব্দে সান ইয়াতসেন চীনা জনগণের জন্য 3টি নীতি ঘোষণা করেন। 3টি নীতি হলো জন জাতীয়তাবাদ, জন গণতন্ত্রবাদ, জন জীবিকাবাদ ও জন সমাজবাদ। কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা কে ছিল? সান ইয়াতসেন হলেন কুওমিন্তাং দলের প্রতিষ্ঠাতা। তাইপিং বিদ্রোহ কবে এবং কোথায় হয়েছিল? 1853 থেকে 64 খ্রিস্টাব্দের মধ্যে চীনে তাইপিং বিদ্রোহ হয়েছিল। বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের কোন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল? বৈদেশিক বাণিজ্যের জন্য চীনের সাংহাই ও ক্যান্টন বন্দর দুটি সীমাবদ্ধ ছিল। চীনে কোন বছর আফিং আমদানি বন্ধ হয়? 1839 খ্রিস্টাব্দে। বর্ণ বৈষম্য নীতি কোন দেশে বলবৎ হয়? বর্ণ বৈষম্য নীতি দক্ষিণ আফ্রিকায় বলবৎ হয়। কার উদ্যোগে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়? 1874 খ্রিস্টাব্দের উইলিয়াম জোনসের উদ্যোগে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা হয়। নববিধান ব্রাহ্ম সমাজকে প্রতিষ্ঠা করেন কেশবচন্দ্র সেন 1880 খ্রিস্টাব্দে। কাকে গদ্য সাহিত্যের জনক বলা হয় এবং কেন? রাজা রামমোহন রায়কে গদ্য সাহিত্যের জনক বলা হয় কারণ তিনি সর্বপ্রথম একেশ্বরবাদের প্রস্তাবের জন্য বাংলা পুস্তিকা রচনা, উপনিবেশের বাংলা অনুবাদের মাধ্যমে বাংলা গদ্য সাহিত্যের বিকাশ ঘটান। চুইয়ে পড়া নীতি বলতে কি বোঝো? কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনের সভাপতি মেগলে মনে করেন যে ভারতে উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটালে তা মধ্যবিত্তদের মাধ্যমে সাধারণ মানুষদের মধ্যে ছড়িয়ে পড়বে। মেগলের এই পরিকল্পিত নীতিকে চুইয়ে পড়া নীতি নামে পরিচিত। নব্যবঙ্গ আন্দোলন বলতে কি বোঝো? 19 শতকে ডিরোজিও নেতৃত্বে একদল যুবক পুরানো যুক্তিহীন এবং প্রচলিত হিন্দু ধর্মের কুসংস্কারগুলির অন্যায় সামাজিক কুপ্রথাগুলিকে সম্পূর্ণ ভেঙে ফেলে নতুন সমাজ গঠনের যে আন্দোলন শুরু করে তা নব্যবঙ্গ আন্দোলন নামে পরিচিত। কে কবে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন? 1829 খ্রিস্টাব্দে রাজা রামমোহন রায়ের সহায়তায় লর্ড উইলিয়াম বেন্টিংক এক আইনের মাধ্যমে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। কে কি উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ 1897 খ্রিস্টাব্দের 1 মে মানবিক আদর্শ ও সমাজ কল্যাণের উদ্দেশ্যে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন।
বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা গতকাল আরও একটি হিস্ট্রির ভিডিও তোমরা পেতে থাকবে এবং তোমাদের যে ইংলিশের কবিতাগুলির যে ভিডিওটি বাকি আছে আমি সেটি কালকে দেওয়ার চেষ্টা করব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।